আলো নেভাও, মনটা প্রস্তুত করো, কারণ পল্লভীস ওয়ার্ল্ড নিয়ে এসেছে লাইকান্থ্রপ গল্পের পর্ব 5 এবং পর্ব 6 অধ্যায়। এটা শুধু গল্প নয়, এ হলো এক অনুভব। চলো আজ ডুবে যাই আমরা রহস্যময় গল্পে। আধিরা নিজের কেবিনে বসে রয়েছে। ঘড়ি বলছে 5:10। সে মন স্থির করে রেখেছে সে আজ হিমাংশুর সাথে সাক্ষাৎ করতে যাবে না। সে একবার বাম হস্তের কবজিতে থাকা ঘড়িটির দিকে তাকাচ্ছে আর একবার জানলা দিয়ে বাইরে আকাশের দিকে তাকাচ্ছে। গ্রীষ্মকালের বেলা, সন্ধ্যা নামতে এখনো অনেক দেরি। সে আজ তাড়াতাড়ি আবাসনে ফিরবে না। আবাসনে ফিরলে তার মন জঙ্গলের দিকে বড় টানে। আজ অফিসে ম্যাক্স ফ্রেডেরিক গ্রেসন বলে একজন দেখা করতে এসেছিল তার সাথে। সে সুদূর বিদেশে থেকে এখানে এসেছে ওই হিংস্র প্রাণীর পোর্টফোলিও তৈরি করতে। আধিরার সাথে আলোচনা হয়েছে বিস্তর। সে নাকি ওই হিংস্র প্রাণীর ডকুমেন্টারি বানাবে। ভারত সরকার থেকে নিযুক্ত করা স্পেশাল টিম ম্যাক্স ফ্রেডেরিক গ্রেসনকে নিজেদের দলে নিয়েছে। আধিরার ব্যাপারটা পছন্দ নয়। তার ম্যাক্সকে ভালো লাগেনি। তার উদ্দেশ্য আধিরার মোটেই ভালো লাগেনি। তার ভাবখানি এমন যেন সে সবকিছু জানে। আজকের ভারতবর্ষকেও তার 200 বছর আগে যে দেশ ফেলে রেখে গেছিল তাই মনে করছে। অন্ধকার ঘনিয়ে এসেছে। আধিরা জঙ্গলের লতাপাতা সরিয়ে হেঁটে চলেছে গভীরের দিকে। না, সে নিজেকে আশা থেকে থামাতে পারেনি। সে নিজেকে প্রবোধ দিয়েছে, যাই তো দেখে আসি, এতক্ষণে বোধহয় চলে গেছে, কাল আবার আসবো। এসে কেমন অপেক্ষা করেছে সে, আমিও দেখি। তার শুধু বড় বড় ডায়লগ। হঠাৎ করেই একখানি দীর্ঘ বাহু আধিরাকে টেনে নিল একদিকে। আরে ম্যাডাম, না এসে থাকতে পারবেন না যখন এত দেরি করলেন কেন? রাত হয়ে গেছে, কখন কি বিপদ হয় বলা যায়? অন্ধকারে চেহারাটা স্পষ্ট নয়, কিন্তু হলুদ চোখ দুটো জলজল করছে। আধিরা ওই চোখের দিকে তাকিয়ে বলল, তোমার জন্য এসেছি কে বলেছে? হিমাংশু জোরে হেসে উঠল। হে অন্ধকারে পায়চারি করতে এসেছেন জঙ্গলে? আমি আমার হানিটার জন্য এসেছি। হিমাংশু 2 বাহু দ্বারা জড়িয়ে ধরল আধিরার কটিদেশ। কোন হানি? মানে কোন হানির জন্য এসেছেন? যাকে জড়িয়ে ধরেছেন সেই হানি, নাকি ওই বেজার হানি? তুমি তো খুব অসভ্য। আধিরার কর্ণের নিকট হিমাংশু ফিসফিস করে বলল, আপনি তো অসভ্যতামি পছন্দ করেন, আর এই অসভ্যতা কি? মানে কি বলতে চাইছো তুমি? এই যে জড়িয়ে ধরে রয়েছি, কিছু বলছেন না? আধিরা নিশ্চুপ ভাবে দাঁড়িয়ে থাকলে হিমাংশু পুনরায় বলল, আগের দিন বন্দুক দেখিয়ে গেল, অথচ আজ আবার আমার ডাকে এলেন। আধিরা হাসল। সে তার দক্ষিণ হস্ত দ্বারা হিমাংশুর গলার টুটি টিপে ধরে তাতে দাঁত চেপে বলল, হিমাংশু, তোমায় আমি এক্ষুনি হিম বানিয়ে দেব, মেরে এখানেই লাশ ফেলে দেব। আধিরাকে আরেকটু জড়িয়ে ধরে হিমাংশু বলল, আরে ম্যাডাম, আমি গরম হয়ে যাচ্ছি যে, আর আপনি বলছেন আমায় হিম বানিয়ে দেবেন? কথাটি বলে সে আধিরাকে ছেড়ে দিল। আধিরা হিমাংশুর পিছু নিলে হিমাংশু বলল, নিজের বাংলোয় ফিরে যান, রাত হয়ে গেছে। এইভাবে হুটহাট করে যেখানে সেখানে চলে যাবেন না। কেন? নিজের কাজ করবে বলে? হিমাংশু দাঁড়িয়ে পড়ল। সে আধিরার দিকে ঘুরে বলল, মেয়ে বলে বলছি না, মানুষ বলে বলছি। আধিরা হাসল। সে হেসেই জিজ্ঞাসা করল, লাইকান্থ্রপকে আমিও দেখতে চাই। হিমাংশু একখানি তাচ্ছিল্য হাসি হেসে হাঁটা দিল। সে এগিয়ে যেতে যেতে বলল, যেদিন দেখতে পাবেন সেদিনকেই আপনার শেষ দেখা, লাইকান্থ্রপও আর এই পৃথিবীর আলো। আধিরা হিমাংশুর সামনে গিয়ে দাঁড়ালো। এই, তুমি আমাকে সবসময় এরকম করে ভয় দেখাও কেন বলো তো? উভয় হাঁটতে হাঁটতে জঙ্গল ছেড়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে। ল্যাম্পপোস্টের আলোয় স্পষ্ট হয়ে উঠেছে হিমাংশুর মুখ। আধিরা তাকিয়ে রয়েছে হিমাংশুর দিকে।
হিমাংশু ওই দুই দীঘল অক্ষিতে নিজের জন্য একরাশ মুগ্ধতা দেখতে পাচ্ছে। সে আধিরার একদম নিকটে গিয়ে আধিরার চোখে দৃষ্টি রেখে বলল, লাইকানথ্রপ সে হিমাংশু চ্যাটার্জি নয়। তার মধ্যে লাইকান সত্তা যখন জেগে উঠবে না, তখন কাউকে রেয়াত দেয় না সে। আধিরা আকাশের দিকে তাকিয়ে দেখল। দিন দুই পূর্বে অমাবস্যা কেটে গিয়ে চাঁদের সরু এক ফালি আকাশে বিরাজ করছে। পূর্ণিমা আসছে। সে হিমাংশুর দিকে তাকালো। লাইকান সত্তা? পূর্ণিমা আসছে, দেখবো তোমার লাইকান সত্তা কেমন জেগে ওঠে। হিমাংশু জোরে হেসে উঠল। আপনি তো আচ্ছা মহিলা, একেবারে ডেঞ্জারাস। এবার তো মনে হচ্ছে আমাকেই ধরে বেঁধে নিয়ে গিয়ে চিড়িয়াখানায় করে দেবেন। আধিরা হাসল, কিন্তু কঠিন হয়ে এলো হিমাংশুর মুখমণ্ডল। তার দুই চোখ চোয়াল শক্ত হয়ে উঠেছে। তার ওই দুই চোখের মণিতে এক অব্যক্ত বেদনা ফুটে উঠেছে। এই জন্য আমার পিছনে পড়ে রয়েছেন, আমাকে সন্দেহ করে? আধিরা হিমাংশুর হাত ধরে বলল, চলো আমার সাথে আমার বাংলোয় চলো। হিমাংশু নিজের হাত ছাড়িয়ে নিল। জঙ্গলের প্রাণীদের জঙ্গলেই মানায়, আপনাদের বড় বাংলোতে নয়। আর আমাকেও বাড়িতে ডাকছেন? হ্যাঁ, আমাকে কেউ বাড়িতে ডাকে না। কথাটি বলেই সে হনহনিয়ে চলে গেল নিজের রাস্তায়। আধিরা দাঁড়িয়ে রইল চুপ করে। একসময় হিমাংশু তার চোখের আড়াল হয়ে গেল। আজ এক সপ্তাহ হয়ে গেল আধিরা হিমাংশুর দেখা পায়নি। সে জঙ্গলে অপেক্ষা করছে প্রতিদিন দীর্ঘক্ষণ, তবুও হিমাংশুর দেখা পায়নি। সে নিজেকে আড়ালে রাখে, তাকে খুঁজে পাওয়া বড় মুশকিল। আধিরা নিজের মনের বেহায়াপনাতে অবাক হয়েছে নিজেই। তার চারিপাশে এত সুন্দর শিক্ষিত যুবা পুরুষ থাকতে শেষ পর্যন্ত কিনা হিমাংশুর জন্য তার মন টানছে। তার নিজেকে সামনে নেওয়া প্রয়োজন। সে যদি এইভাবেই হিমাংশুর উপর দুর্বল হয়ে পড়ে, তাহলে সে নিজের কার্যসিদ্ধি করবে কি প্রকারে? হিমাংশুকে তার প্রয়োজন। সে বুদ্ধিমতী নারী, সে জানে কখন কোন চালটা দিতে হয়। জঙ্গলে সেই হিংস্র ভয়াবহ প্রাণী যদি সত্যি লাইকানথ্রপ হয়, তাহলে সেই প্রাণীটি পর্যন্ত পৌঁছতে গেলে তার মণিমালা চ্যাটার্জির সাহায্যের প্রয়োজন। সে আজকের যুগে দাঁড়িয়ে লাইকানথ্রপে বিশ্বাস করছে। হ্যাঁ, সে করতে বাধ্য হয়েছে। ম্যাক্স তাকে যে তথ্য দিয়েছে তার উপর ভিত্তি করে আধিরাকে বিশ্বাস করতে হয়েছে। মণিমালা চ্যাটার্জি দীর্ঘদিন লাইকানথ্রপ নিয়ে গবেষণা করেছে। তারপর হঠাৎ করে একদিন তিনি সমস্ত তথ্য নষ্ট করে দিয়েছেন। তার উপর সন্দেহ থাকলেও প্রমাণ করা যায়নি তার অপরাধ। একদিন হঠাৎ করেই তিনি সবকিছু ছেড়ে ছুড়ে ভারতবর্ষে চলে এলেন। কিন্তু কেন? কি কারণ হতে পারে যে একজন বিখ্যাত বিজ্ঞানী তার টিমের সমস্ত তথ্য নিজে হাতে নষ্ট করে দিয়ে সবকিছু ছেড়ে জঙ্গলে এসে বাস করছে? আধিরা যদিও মণিমালা চ্যাটার্জির সম্বন্ধে কোনো কিছুই ম্যাক্সকে জানায়নি, বিষয়টা আধিরাকে ভাবাচ্ছে বিস্তর। এই সমস্যার সমাধান করতে গেলে তার হিমাংশুকে প্রয়োজন। মণিমালা চ্যাটার্জির একমাত্র নাতি হিমাংশু চ্যাটার্জি অর্ধশিক্ষিত কেন? কি কারণ? হিমাংশু চ্যাটার্জি তাকে পৌঁছে দেবে মণিমালা চ্যাটার্জি পর্যন্ত। আধিরা নিজের মনে এই সমস্তই ভাবছিল, তখনই তার চলভাসখানা বেজে উঠল। সেখানে ভেসে উঠছে রেহান আনসারির নাম। একটার পর একটা ক্ষত বিক্ষত দেহ। ইদানিংকালে সংখ্যাটা যেন একটু বেশি। আধিরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না। সে অস্থির হয়ে উঠেছে মনে মনে। তার 4 দিন পর পূর্ণিমা। হিমাংশুর দেখা না পেয়ে আধিরা বিরক্ত হয়ে রওনা দিয়েছে মণিমালা চ্যাটার্জির গৃহের উদ্দেশ্যে। কুটিরের সামনে এসে দেখলো হিমাংশুর দাওয়ায় বসে ভাত খাচ্ছে। এই অবেলায় সে ভাত খাচ্ছে? তা অবেলায় খাবে না তো কি করবে সে? সারাদিন টোটো কোম্পানি করে ঘুরে বেড়ায়। সেদ্ধ মাংস আর ভাত। আধিরাকে দেখে হিমাংশু কুঞ্চিত হয়ে তার দিকে তাকিয়ে রইল। ভাতে 1 গ্লাস জল হড়হড় করে ঢেলে দিয়ে সে উঠে দাঁড়িয়ে বলল, আপনি? হ্যাঁ আমি। কেন, আসতে পারি না? না। এই কয়দিন দেখা করনি কেন? আমি রোজ তোমার অপেক্ষা করেছি। হিমাংশু হাসল, এক অদ্ভুত তাচ্ছিল্য ভরা হিংস্র হাসি।
চলে যান এখান থেকে। ভারী অসভ্য তো তুমি। বাড়িতে আসা অতিথিকে কেউ এইভাবে তাড়িয়ে দেয়? যার আসার কোনো তিথি থাকে না সেই অতিথি। তা আপনি অতিথিই বটে, এসে আমার খাওয়াটা বন্ধ করে দিলে। আমি খেতে বারণ করেছি তোমাকে, নাকি আমি বললাম খাবারে জল ঢেলে দিতে? আপনার মুখ দেখে আমার খেতে ইচ্ছে করলো না। আধিরার কষ্ট হলো। কথাটি শুনে আধিরার কষ্ট হলো। এতদিন ধরে সে যার অপেক্ষা করেছে আজ তার সাথে তার বাড়িতে দেখা করতে এসেছে। আধিরার মুখ দেখে তার খেতে ইচ্ছে করলো না। কষ্ট পেয়ে চোখের জল ফেলার অভ্যাস আধিরার নেই। সে বেশ উগ্রভাবেই বলল, এক চড়ে দাঁত কপাটি সব ফেলে দেব, অসভ্য ছেলে একটা। বাইরে চিৎকার চেঁচামেচি শুনে মণিমালা চ্যাটার্জি বেরিয়ে এলেন। আধিরাকে দেখে তিনি যে বিশেষ প্রীত হয়েছেন তেমনটা নয়। তুমি এখানে কি করছো? আধিরা এগিয়ে গেল মণিমালা চ্যাটার্জির দিকে। আপনার সাথে দরকার আছে আমার। আধিরার দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে তিনি বললেন, আমার তোমার সাথে কোনো দরকার নেই, থাকতে পারে না। চলে যাও, চলে যাও এখান থেকে। না, যাব না। আধিরার জেদ দেখে মণিমালা চ্যাটার্জির তার নাতিটির দিকে তাকালেন। তিনি বক্র হাস্য সহযোগে তাকিয়ে রয়েছেন তার নাতির দিকে। তার বুঝতে বাকি নেই এই গন্ডগোল তার নাতিই পাকিয়েছে। এই আপদবালায় তার নাতি বাড়ি পর্যন্ত নিয়ে এসেছে। তিনি রেগে কঠিন দৃষ্টির হাস্যমুখে নাতির দিকে তাকিয়ে থাকলে হিমাংশু বলল, থাম। She thought that I'm the lycanthrope. আধিরা তাড়াতাড়ি মণিমালা চ্যাটার্জির দিকে তাকিয়ে বলল, না না, ওটা আমি আড্ডা মেরেছিলাম। মণিমালা চ্যাটার্জি হাসলেন। আড্ডা মেরেছিলে? এই এত বড় জায়গায় আড্ডা মারার জন্য আমার নাতিটাকেই বলে? আধিরা প্রত্যুত্তর করবে? সে কটমট চোখে হিমাংশুর দিকে একবার তাকিয়ে মুখবেদান সহযোগে মণিমালা চ্যাটার্জির দিকে তাকিয়ে রইল। মণিমালা চ্যাটার্জি একখানি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তুমি বরং এখান থেকে আসো, বুঝলে মা? আমার নাতি তোমার আড্ডা পছন্দ করছে না। না, আমি যাব না। আধিরার কথা শুনে হিমাংশু হনহনিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। আধিরা দাঁড়িয়ে রয়েছেন নির্লজ্জের মতো। লজ্জা, আত্মসম্মান বোধ আজ সে বিসর্জন দিয়েছে। কি কারণে দিয়েছে তাহা তার অজানা। শুধুমাত্র কি নিজের স্বার্থে? নিজের জীবিকার প্রয়োজনে তার এত বড় অপমান সহ্য করার কোনো প্রয়োজন নেই। মন বড় জটিল বস্তু। মনের ক্রিয়াকলাপ বিশ্লেষণ করতে পারে মস্তিষ্কেরও সেই ক্ষমতা নেই। এই মনকে নিয়ন্ত্রণ করার হেতু সেই আদিকাল থেকে কত মুনি ঋষিরা কত তপস্যা করেছে, নিয়ন্ত্রণ করতে পেরেছেন কতজন। মন বড় বেহায়া, মস্তিষ্ক ততোধিক বেহায়া। সে মনের জাত শত্রু। মন যেটা চায় মস্তিষ্ক তার উল্টো যুক্তি খাড়া করে। মন এবং মস্তিষ্কের এই শত্রুতার হৃদয় বড় অসহায় বোধ করে। তাদের গণ্ডগোলের কারণ যত পীড়া হৃদয়কে সহ্য করতে হয়। মণিমালা চ্যাটার্জি হেসে বললেন, আধিরা দেবী, আপনার বয়স কত? হিমাংশুর চলে যাওয়ার দিকে চেয়ে রয়ে আধিরা আনমনে বলল, 27। মণিমালা চ্যাটার্জি হাসলেন। তার নাতিটি পারেও বটে। এত কম বয়সে নিজের কর্মজীবনের প্রতি এত ডেডিকেশন, ভালো, উন্নতি করতে পারবে জীবনে। এতক্ষণ আধিরা খেয়াল করেনি। সে মণিমালা চ্যাটার্জির দিকে ঘুরে বলল, আপনি আমার নাম জানলেন কি করে? শুধু নাম কেন, তোমার সম্বন্ধে সবই জানি। আধিরা বুঝল সে বোকার মতো প্রশ্ন করেছে। সে যার সামনে দাঁড়িয়ে রয়েছে সে বিজ্ঞানী মণিমালা চ্যাটার্জি। এই গ্রামের আদিবাসীরা তার মূল্য না বুঝলেও সে বোঝে। সে একখানি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, I need you, ma'am. Please. মণিমালা চ্যাটার্জি আধিরার অনুরোধ রাখেনি। তিনি আধিরাকে খালি হাতেই ফিরিয়ে দিয়েছেন।
আধিরা নিজের আবাসনে ফিরে এসে 2 হস্তে খামচে ধরে রয়েছে নিজের মাথার চুল। তার কিছু ভালো লাগছে না, সবকিছুতে বিরক্তি চরমে। বিন্দুলতাও তার দিদিমণির গম্ভীর বদন দেখে আর কথাও বলা সাহস করে উঠতে পারেনি। সে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছে। গ্রাম থেকে একে থেকে উধাও হয়ে যাচ্ছে ছোট ছোট শিশু, মহিলা, পুরুষ। আধিরার চিন্তা বেড়েই চলেছে। কে করছে এই কাজ? এমন তো নয় যে তাদেরকে পাচার করে দেওয়া হচ্ছে কারণ তাদের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হচ্ছে জঙ্গলের মধ্য হতে। আবার এমনও নয় যে কোনো হিংস্র প্রাণী তাদের উপর আক্রমণ চালাচ্ছেন কারণ কেউ তাদের অপহরণ করে নিয়ে যাচ্ছে। গ্রামে হিংস্র প্রাণী প্রবেশ করলে শোরগোল বাঁধবে বিরাট। ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দেওয়া হবে, কিন্তু সেরকম কোনো খবর তো এসে পৌঁছায়নি। কি রহস্য? কে আছে এর পিছনে? আধিরার মন তার মস্তিষ্কের উত্তর শুনে আঁতকে উঠল। সে অস্ফুট স্বরে বলল, হিমাংশু নয় তো? বেজে উঠেছে হাদিরার চলবাসখানি। নাম উঠছে রেহান আনসারি। আধিরা বিরক্ত হয়ে বলল, উফ, আরে কাজের সময় তার এখনো পিরিত লেগেছে। বিরক্ত করে মারে আমাকে। আমার ভালো লাগে না আর কিছু। তার ক্রোধ ধীরে ধীরে চরম পর্যায়ে পৌঁছালো। আজ সে আবার হিমাংশুর নিকট অপমানিত হয়ে এসেছে। হিমাংশুর আচার আচরণ বেশ অদ্ভুত। আজকালকার দিনের যুবকদের মতো নয়। আধিরা একখানি লম্বা শ্বাস টেনে নিল। সে বলল, বেশ, এইসবের পিছনে যদি তুমিই থাকো তাহলে তোমাকে আমি ছেড়ে দেব না। তোমরা শুনলে মিতিলের লেখা লাইকান্থ্রপ পর্ব 5 এবং 6 অধ্যায়। গল্পটি শুনে কেমন লাগলো মতামত জানাবে কমেন্ট বক্সে। লাইক করবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী অংশ নিয়ে ফিরে আসবো আরো কয়েকদিনের মধ্যে। ততক্ষণে সঙ্গে থেকো।